হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাতে আমাদের মেইন লিড আমাদের ফিমেল লিডকে অনেক বেশি ভালোবাসে, বাট আমাদের ফিমেল লিড এটা জানতোই না। সে ভাবতো তার ফ্যামিলি তার জন্য সব, বাট যাদের সে এতটা ভালোবাসতো, বিলিভ করতো, তারাই তাকে বিট্রে করে। তখন সে বুঝতে পারে তার হাজবেন্ড তাকে কতটা ভালোবাসতো, কিন্তু তখন অনেকটা লেট হয়ে গেছে, কারণ তার আঙ্কেল আন্টি অলরেডি তাকে শেষ করে দেয়। এখন সে কি আবারও নিজের ভালোবাসার মানুষের কাছে ফেরত আসতে পারবে? এটা জানতে হলে তো পুরো ড্রামাটি দেখতে হবে। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের মেইন লিড ফুকে দেখানো হয়, যে দৌড়ে আসছিল কারণ তার ওয়াইফ অয়ানকে কিছু গুন্ডা শেষ করে দিচ্ছিল। সে এই সিনটি দেখে প্রচন্ড রেগে যায়, তখন তার চোখ পুরো লাল হয়ে যায়। এমনটা কেন হচ্ছে একটু পরেই জানা যাবে। সে এবার সকল গুন্ডাদের একাই শেষ করে দেয়। তারপর অয়নের বডির কাছে গিয়ে অনেক কান্না করতে থাকে, কারণ সে অয়নকে অনেক বেশি ভালোবাসতো। সে এবার তার বডিকে তুলে বলে, চিন্তা করো না, আমি তোমায় বাসায় নিয়ে যাব। এটা বলে কোলে তুলে নেয়, সঙ্গে একা একাই প্রমিস করে অয়নের যে এই অবস্থা করেছে তাকে সে মোটেও ছাড়বে না। অয়নের আত্মা তো বাইরেই ছিল, সে এই সকল কিছুই দেখছিল। এখনো তার মনে হচ্ছিল ফু তাকে আটকে রাখতে চায়, কারণ সে মারা গিয়েছে। এরপরেও সে তার বডিকে নিয়ে যাচ্ছে। দিন কাট হয়ে আঙ্কেলকে দেখানো হয়। ও জানতে পেরেছে অয়নের এই অবস্থা আঙ্কেলই করেছে, এর জন্য সে আঙ্কেলকে অনেক বেশি টর্চার করতে থাকে। অয়ন এগুলো দেখছিল। আঙ্কেল বলে, অয়ন তো মারা গিয়েছে, তাই আমাকে শেষ করে তুমি কোনো কিছুই পাবে না। অয়ন এবার নিজের ভুল বুঝতে পারে, কারণ এই আঙ্কেল আন্টিকে সে কতটা রেসপেক্ট দিত, আর এরাই কিনা তাকে শেষ করে দিয়েছে। আর যে পার্সনকে সে এতটা হেট করতো, সেই পার্সনটি কিনা তাকে ডেসপারেটলি ভালোবাসতো, আর এখন তার হয়ে রিভেঞ্জ নিচ্ছে। সে তো তাকে টাচ করার ট্রাই করে, বাট এটা আর পসিবল নয়। আয়নের জন্য ফিওনা রাখা হয়। কুয়ের যদিও বা এটা করার ইচ্ছে ছিল না, তবে গ্র্যান্ডপায়ের জন্য তাকে এটা করতেই হয়। তবে আয়নকে সে একা ছেড়ে দেবে না। সে একটি মোমবাতি নিয়ে আয়নের বডির কাছে চলে আসে। চারিপাশে হোয়াইট রোজ ছিল। ও এবার আয়নকে তুলে তারপর চারিদিকে আগুন লাগিয়ে দেয়। আয়নের আত্মা এগুলো দেখে পুরো শক ছিল। সে এমনটা করতে নিষেধ করছিল, বাট ফু আয়নকে ছাড়া অসম্পূর্ণ। আয়ান তাকে এমনটা করতে নিষেধ করছিল, বাট চারিদিকে আগুন লেগে গিয়েছে। তার আত্মাও আস্তে আস্তে গায়েব হয়ে যায়। ও এবার দুজনের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়, তারপর একটি কিস করে, এরপর তার উপরে শুয়ে পড়ে, যাতে দুজন একসঙ্গে শেষ হয়ে যায়। আয়ান এবার বলে, ফু, নেক্সট লাইফ বলে যদি কোনো কিছু থাকে, তাহলে ওইখানে আমি শুধু তোমারই হতে চাই। দুজন এবার একসঙ্গে শেষ হয়ে যায়, বাট না, আয়ান আবারও জেগে উঠি। এর জন্য ভাবতে থাকে আমি বেঁচে আছি। সে এবার তার আঙ্কেল আন্টির কথা শুনতে পায়, সে নাকি 2 দিন ধরে কোমায় আছে। বাইরে আঙ্কেল আন্টি আর ওনাদের ডটার শাওয়ান ছিল। শাওয়ান বলছিল আমি তাকে ফেলিনি, সে অ্যাক্সিডেন্টলি পড়ে গিয়েছে। আন্টি এবার বলে সেটা ইচ্ছা করেই করছে, যাতে পু ফ্যামিলিতে ম্যারেজ করতে না হয়। আয়ন এবার ভাবতে থাকে ম্যারেজ, তার মানে আমি 1 বছর পেছনে চলে এসেছি। আঙ্কেল বলছিল পু ফ্যামিলি এক্ষুনি চলে আসবে, তাদের আমরা কি এক্সপ্লেনেশন দেব। এরা এবার অনেক ডিসকাশন করে, যার মাধ্যমেই বোঝা যায় এরা আয়নের একদমই কেয়ার করে না। আয়ন তাই ভাবতে থাকে লাস্ট লাইফে আমি অনেক ভুল করেছি, বাট এবার কোনো ভুল করব না। আন্টি এবার বলে আমার মনে হচ্ছে সে কমাতে থাকলেই ভালো। সে যদি জানতে পারে তার গ্র্যান্ডপারে দেওয়া হসপিটাল আর ভিল আমরা সেল করতে চাই, তাহলে সে আমাদের বিভিন্ন কোয়েশ্চেন করতে থাকবে। এরা এবার পু ফ্যামিলির বাটলারকে দেখতে পায়। বাটলার অয়নকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। এরা তখন বলে অয়ন তো অসুস্থ, বাট ডক্টর বলেছে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বাটলার এটা শোনার পরে অনেকগুলো গিফট বের করে, যেটা সে অয়নের জন্যই নিয়ে এসেছিল। এর ভেতরে একটি কার্ড ছিল, যেটা থেকে আনলিমিটেড খরচ করা যাবে, সঙ্গে 2টি ভিলার পেপারসও ছিল। এই সবকিছুই অয়নের জন্য। আঙ্কেল আন্টি তো এটা পেয়ে অনেক খুশি, কারণ এবার তারা এগুলো ইউজ করতে পারবে। বাট এদের আশায় পা নেই। আয়ন এবার নিচে আসে। আঙ্কেল আন্টিরা তখন তার কাছে গিয়ে এমন প্রিটেন্ড করছিল যেন ওনারা তার অনেক চিন্তা করে। আয়ন এবার বলে আমি তো জেগে গিয়েছি, এই গিফট গুলো আমি আর নিতে চাই না। আন্টি এবার তার কাছে এসে বলে তুমি এটা কেন বলছো। আয়ন তখন বলে আন্টি আমি তো মজা করছিলাম, আমাদের ফ্যামিলি তো তাদের ডটারকে সেল করে না, তাই আমরা এটা নিতে পারবো না। বাটলার এবার বলে ওল্ড ম্যান স্পেশালি আপনার জন্য এটা প্রিপেয়ার করেছে, তাই আপনাকে এটা নিতেই হবে।
আঙ্কেল এবার বলে, অয়ান তোমার এটা নেওয়া উচিত, ওল্ড ম্যান অনেক ভালোবেসে তোমার এটা দিচ্ছে। আন্টিও বলে, হ্যাঁ তোমার আঙ্কেল একেবারে ঠিক বলেছে। বাট অয়ন তো তাদের মোটিভ জানতো, সে এবার ওইটা অ্যাকসেপ্ট করে। তারপর আঙ্কেল আন্টিকে বলে তারা আমাদের গিফট দিয়েছে, তাই আমাদেরও কিছু দেওয়া উচিত। আমি আমার ভিলা আর হসপিটাল পু ফ্যামিলিকে দিতে চাই। আঙ্কেল আন্টি ওইটা সেল করার তো প্ল্যান করছিল, বাট এবার কি করবে? ওনাদের এটাতে অ্যাগ্রি করতেই হয়। আর এখানে পুরো ঠান্ডা মাথায় আঙ্কেল আন্টিকে বাস দিল। তাকে এবার তো বাটলারের সঙ্গে যেতে হবে, এজন্য রেডি হয়ে নেয়। তারপর ওনার সঙ্গে পু হাউসে চলে আসে। সবাই তো তাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল। অয়ন এখানে একা একাই ভাবে, পু ফাইনালি আমরা আবারও মিট করব। এই লাইফটি আমাদের অনেক ভালো যাবে। সিন কাট হয়ে ফুকে দেখানো হয়, যাকে অ্যাসিস্ট্যান্ট এসে জানায় তার ফিয়ন্সি চলে এসেছে, সঙ্গে আপনার ড্যাডও এসেছে। উনি আপনার এঙ্গেজমেন্টে একদমই অ্যাগ্রি নয়। এদিকে অয়ন তো ভেতরে আসছিল, তখন সে ড্যাড আর গ্র্যান্ডপার কথা শুনতে চায়। ড্যাড গ্র্যান্ডপাকে বোঝাচ্ছিল যাতে উনি ফুয়ের সঙ্গে অয়নের ম্যারেজ না করায়। ওনাদের ফ্যামিলির কাছে অয়নের ফ্যামিলি কোনো কিছুই নয়। এদিকে ফু বলছিল উনি আমার বিষয়ে ডিসিশন নিতে পারে না, উনি নিজে একটি মিস্ট্রেস নিয়ে ঘুরে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আমি গিয়ে গিয়ে বলবো আপনি বিজি, তাই আসতে পারবেন না। বাট ফু এখানে যেতে চায়। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে অয়নের সঙ্গে দেখা করার জন্য এক্সাইটেড। এদিকে গ্র্যান্ডপা বলছিল আমার গ্র্যান্ডডটার ইন ল শুধু সেই হবে, ফুয়ের জন্য সেই সুইটেবল, আর সে অনেক ভালো, তাই ননসেন্স কথাবার্তা একদমই বলবে না, এখন যেতে পারো। ড্যাড আবারও বোঝানোর ট্রাই করছিল, তবে গ্র্যান্ডপা ওনার কোনো কথাই শুনতেই চায় না। এরা তাই চলে যেতে লাগে। তখন আয়নকে দেখতে পায়। গ্র্যান্ডপাও আয়নকে নোটিস করে, এই জন্য তাড়াতাড়ি ভেতরে ডাকে। আয়ন এবার খুশি খুশি ভেতরে চলে আসে। গ্র্যান্ডপা এবার আয়নকে ওনাকে গ্র্যান্ডপা বলেই ডাকতে বলে, বিকজ আজ থেকে সে ফুয়ের ওয়াইফ। আয়ন তখন গ্র্যান্ডপা বলে। এবার ওইখানে আরেকটি মেয়ে আসে, এই মেয়েটির নাম জিয়াং। সে ফুকে অনেক লাইক করতো, বাট ফু তাকে পাত্তা দিত না। আয়ন এবার ভাবতে থাকে পাস্ট লাইফে এ আমাদের অনেক ডিস্টার্ব করেছে, বাট ফু সবসময় তার পাশেই ছিল। ও এবার এদিকে আসছিল। আয়ন তখন ওই দিকে তাকায়। চ্যাং এবার বলে, মিস শি আপনি কি ভয় পাচ্ছেন? কারণ ফুয়ের বিষয়ে তো অনেক রিউমার আছে। আয়ন তখন উঠে বলে, ভয় পাচ্ছে না, তবে তার সঙ্গে মিট করার জন্য অনেক বেশি এক্সাইটেড। মিস জ্যাং হয়তো এই ফিলিংসটি বুঝতে পারবে না। জ্যাং এটা শুনতে রেগে যায়। আয়ন এবার ফুকে রিসিভ করতে যাচ্ছিল, জ্যাং তখন ইচ্ছা করেই তাকে ফেলে দেয়। আয়ন তখন পড়ে যাচ্ছিল, বাট ফু তাড়াতাড়ি এসে তাকে ধরে নেয়। এদের দুজন অনেকটা ক্লোজ হয়ে যায়। আয়ান তাকেই দেখছিল, আর এইভাবে দেখতে দেখতে বলে, ফু আমি চলে এসেছি। গ্র্যান্ডপা দুজনকে এইভাবে দেখে অনেক খুশি, বাট জিয়াং এর অনেক রাগ হচ্ছিল, এর জন্য সে সাউন্ড করে। গ্র্যান্ডপা এবার সবাইকে ডিনারের জন্য ডাকে। জিয়াং এখানে ইচ্ছা করে গ্র্যান্ডপার ফেভারিট ফুড দিচ্ছিল, উনি তাই জিয়াং এর প্রশংসা করে। আয়ন এবার বলে, গ্র্যান্ডপা আপনার ডাইজেশন ফাংশনের প্রবলেম আছে, তাই এরকম খাবার খাওয়া আপনার জন্য একদমই ঠিক নয়। গ্র্যান্ডপা তখন বলে, তুমি দেখে এটা বুঝে ফেললে? আয়ন তখন জানায় সে মেডিসিন নিয়ে স্টাডি করেছে, তাই গ্র্যান্ডপা এখন যাতে নিজের হেলথ নিয়ে একদমই চিন্তা না করে, সেই এখন থেকে গ্র্যান্ডপায়ের হেলথের খেয়াল রাখবে। গ্র্যান্ডপা তখন খুশি হয়ে ওকে বলে, বাট জিয়াং এর এটা একদমই ভালো লাগে না। সে এবার ফুকে পটানোর ট্রাই করে। ফু তো তাকে একদমই সহ্য করতে পারতো না। সে খাবার দিয়েছে, এর জন্য ওই প্লেটে সে আর খাবারই খায় না। আয়ান এটা দেখে স্মাইল করছিল। ও এবার তার দিকে তাকে খাবার সার্ভ করতে বলে। আয়ান এবার উঠে খাবার দিতে যাচ্ছিল, ও তখন তার হাতেই খেয়ে নেয়। তাদের এইভাবে খাওয়া দেখে জিয়াং আরো রেগে যায়। এর জন্য বলে, ফু আমি তোমাকে অনেক বছর হলো ভালোবাসি, আমি তোমার জন্যই ওয়েট করে আছি। তুমি আমার প্রতি এতটা ক্রুয়াল কিভাবে হতে পারো? তোমাকে তো তার সঙ্গে ম্যারেজ করার জন্য ফোর্স করা হচ্ছে, এর জন্যই তুমি ওই রিং রাখোনি। ও তখন বলে, তোমার ভুল হচ্ছে, আমি ওই রিং রাখিনি কারণ চাই না কোনো আজে বাজে মানুষ এখানে আসুক, তার মানে এটা নয় আমার ওয়াইফের ভ্যালু নেই। জিয়াং এটা শুনতেই রেগে চলে যায়। আয়ন তখন স্মাইল করে। সিন কাট হয়ে নাইটে চলে আসে। বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আয়ন তখন স্বপ্ন দেখতে থাকে। আসলে ফুয়ের কিন্তু একটি প্রবলেম আছে, সে প্রচন্ড রেগে গেলে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। আর এই বৃষ্টিতেও তার প্রবলেম হয়। আজকেও তো বৃষ্টি হচ্ছে, এজন্য সে ফুকে চেক করতে বের হয়। ফুয়ের রুমের বাইরে অনেকে দাঁড়িয়েছিল, যেই ফুকে কন্ট্রোল করতে যাচ্ছে তাকেই বাইরে আসতে হচ্ছে। ডক্টর বলছিল আজকে তো রেইনি ডে, তাকে কেউ কন্ট্রোল করতে পারবে না। আয়ন এবার এসে ভেতরে যেতে চায়, গ্র্যান্ডপা এটার পারমিশন দেয় না। আয়ন তখন বলে, গ্র্যান্ডপা আমি তার ওয়াইফ, আমি তাকে ইগনোর করতে পারবো না। ডক্টর এবার বলে, ইয়াং লেডি ইয়াং মাস্টারের বর্তমান কন্ডিশন অনেক খারাপ, তাই আপনার ভেতরে না যাওয়াই উচিত, এতে আপনি ডেঞ্জারে পড়বেন। গ্র্যান্ডপাও তাকে নিষেধ করছিল।
করছিল, তবে আয়ানকে একবার ট্রাই করতে চাই। গ্র্যান্ডপা তার এত জিদ দেখে যাবার পারমিশন দেয়। আয়ান এবার ভেতরে আসে, তারপর দেখে এখানে ফুকে বেঁধে রাখা হয়েছিল, না হলে সে হয়তো সবকিছু নষ্ট করে ফেলবে। আয়ান তাকে দেখে ভয় পায় না, উল্টো আস্তে আস্তে তার ক্লোজ আসে। ফু তখন তাকে তেড়ে আসছিল। আয়ান এর পরেও দাঁড়িয়ে থাকে, তারপর আস্তে আস্তে তাকে টাচ করতে যায়। ফু তখন আরো রেগে যায়, এতে নিজের শিকলি খুলে ফেলে। গার্ডরা এটা দেখে তাকে আটকাতে আসছিল, তবে ফু সবাইকেই ফেলে দেয়, তারপর আয়ানের গলা ধরে নেয়। এটা দেখে আরো গার্ড আসছিল, তবে আয়ান সবাইকে স্টপ হতে বলে। এরপর ফুকে বলে, আমি আয়ান, তোমার ওয়াইফ। ফু এতে তাকে ক্লোজ করে নেয়। আয়ান তখন ভাবতে থাকে সে নিজের কন্ট্রোল লস করেছে। সে এবার তাকে কন্ট্রোলে আনার জন্য কিস করতে শুরু করে। সে এত বেশি লং টাইম ধরে কিস করে যে ফুয়েরও কিছু কথা মনে পড়ছিল। এতে সে অনেকটা শান্ত হচ্ছিল। আয়ান এবার তাকে নিডল লাগিয়ে দেয়। ফু এতে তার থেকে সরে আসে, তারপর আস্তে আস্তে সামনের দিকে আসতে থাকলে আবার পড়ে যায়। আয়ান তখন তাকে হাক করে শান্ত করার ট্রাই করছিল। সবাই তাদেরকে এইভাবে দেখে অবাক হয়, কারণ আয়ান তো ফুকে কন্ট্রোল করতে পারছে। গ্র্যান্ডপাও ভেতরে এসে এটা দেখে অবাক হয়। ফু এবার উঠে, তারপর আয়ানকে বাইরে যেতে বলে, বিকজ সে এখন নিজেকে কন্ট্রোল করতে চায়। বাট আয়ান এখানেই থাকতে চায়, সঙ্গে তার ট্রিটমেন্টও করতে চায়। তার ট্রিটমেন্টের মাধ্যমে ফু পুরোপুরি সুস্থ হতে পারে। একটু পরে ফু দাঁড়িয়েছিল। আয়ান এবার তার ট্রিটমেন্টের জন্য চলে আসে। ফু ট্রিটমেন্ট করতে চাচ্ছিল না, তবে আয়ান এসে তার ক্লথ ওপেন করতে বলে। ফু তো এটা ওপেন করছিল না। আয়ান তাই বলে, তুমি কি শাই ফিল করছো? ফু তখন বলে, তুমি আমার ওয়াইফ, আমি কেন শাই ফিল করবো? আয়ান এবার তার বডিকেই দেখতে থাকে। ও এটা নোটিস করে, এর জন্য বলে এনাফ। আয়ান তখন মাথা নাড়ায়। সে এবার তাড়াতাড়ি বসে পড়ে, তারপর বলে, তুমি আমায় ভুল বুঝো না, তোমার কোথায় প্রবলেম আমি এটা দেখার ট্রাই করছিলাম। আসলে এটা বলেই সে কাভার করছিল। এরপর সে নিডল দিয়ে তার ট্রিটমেন্ট স্টার্ট করে। সে যেভাবে টাচ করছিল ও এতে অন্যরকম ফিল করছিল। এজন্য বলে, তুমি কি প্রতিটি পেশেন্টকে এইভাবে চেক করো? আয়ন তখন বলে, আমরা ডক্টর, এটা আমাদের রেসপন্সিবিলিটি। আমরা আমাদের বেস্ট দিয়ে প্রতিটি পেশেন্টকে ঠিক করতে চাই। এখনকার মতো ফুয়ের ট্রিটমেন্ট কমপ্লিট, এর জন্য সে তাকে রেস্ট নিতে বলে। ফু এবার জিজ্ঞেস করে, তুমি কোথায় যাবে? আয়ন তখন বলে, আমার রুমে। সে এবার খেয়াল করে এখনো বৃষ্টি হচ্ছে, এর জন্য বলে, তুমি যতক্ষণ না ঘুমাচ্ছ আমি এখানেই আছি। ফু এবার শুয়ে পড়ে। আয়ন এবার তার দিকে তাকিয়ে বলে, ফু, প্রিভিয়াস লাইফে আমি আমার লাভকে হারিয়েছি, বাট এই লাইফে আমি এমন কোনো কিছুই হতে দেব না। এগুলো ভেবে সে তো কান্না করছিল। ফুয়ের হাতে তাই পানি পড়ে। সেও বুঝতে পারে আয়ন কান্না করছে। আয়ন এবার নিজেকে কন্ট্রোল করে তাড়াতাড়ি করে বসে পড়ে। ফুয়ে এবার ভাবছিল সে কান্না করছে, এটা কি আমার জন্য? স্টোরির শুরুতেই আমাদের মেইন লিড ফুকে দেখানো হয়, যে দৌড়ে আসছিল কারণ তার ওয়াইফ অয়ানকে কিছু গুন্ডা শেষ করে দিচ্ছিল। সে এই সিনটি দেখে প্রচন্ড রেগে যায়, তখন তার চোখ পুরো লাল হয়ে যায়। এমনটা কেন হচ্ছে একটু পরেই জানা যাবে। সে এবার সকল গুন্ডাদের একাই শেষ করে দেয়। তারপর অয়নের বডির কাছে গিয়ে অনেক কান্না করতে থাকে, কারণ সে অয়নকে অনেক বেশি ভালোবাসতো। সে এবার তার বডিকে ধরে বলে, চিন্তা করো না, আমি তোমায় বাসায় নিয়ে যাব। এটা বলে কোলে তুলে নেয়, সঙ্গে একা একাই প্রমিস করে অয়নের যে এই অবস্থা করেছে তাকে সে মোটেও ছাড়বে না। অয়নের আত্মা তো বাইরেই ছিল, সে এই সকল কিছুই দেখছিল। এখনো তার মনে হচ্ছিল ফু তাকে আটকে রাখতে চায়, কারণ সে মারা গিয়েছে। এরপরেও সে তার বডিকে নিয়ে যাচ্ছে। দিন কাট হয়ে নেক্সট মর্নিং এ চলে আসে। এখানে ফুয়ের ড্যাড এসেছিল। উনি অয়নকে দেখে তাকে নিয়ে ট্রোল করছিল, সঙ্গে স্টেপ মামও ওনার সঙ্গ দিচ্ছিল। অয়ন তো চুপচাপ তাদের কথা শুনছিল। ও এবার ওইখানে আসে, তারপর বলে, কতবার বলেছি আমার পারমিশন ছাড়া কোনো আউটসাইডার হাউসে আসতে পারবে না। ড্যাড এটা শুনতে রেগে বলে, আমরা তোমার প্যারেন্টস। ও তখন বলে, প্যারেন্টস? আমার মম 20 বছর আগেই মারা গিয়েছে। আপনি হয়তো ওনার রিপ্লেসে কাউকে এনেছেন, বাট আমার লাইফে ওনার রিপ্লেসমেন্টে কেউ আসবে না। এটা বলার পরে আয়নকে বলে, তুমি এখন থেকে পু ফ্যামিলির ওয়াইফ, তাই এখানে তুমি প্রপার রেসপেক্ট পাবে। আয়ন তখন বলে, আমি জানি। ড্যাডের এগুলো শুনে আরো রাগ হচ্ছিল। পু এবার বলে, তুমি শপিং করতে চাও? সে এবার তাকে কার্ড বের করে দেয়, যেটা অবশ্যই আনলিমিটেড ছিল। আয়ন তো শপিং এ যেতে চাচ্ছিল না। ও তখন বলে, তুমি আমার লিজিমেট ওয়াইফ, এই সবকিছুতে তোমার অধিকার আছে। স্টেপ মম এগুলো দেখে জ্বলছিল, বিকজ ওনার সঙ্গে এইভাবে কেউ কখনোই ট্রিট করেনি। আর এই নতুন মেয়ে কেনার সকল সুবিধা পাচ্ছে। ও এবার অ্যাসিস্ট্যান্টকে আয়নকে ছেড়ে আসতে বলে। আয়ন এবার শপিং এর জন্য চলে আসে, বাট ওইখানকার স্টাফটি তার সঙ্গে মোটেও ভালোভাবে কথা বলে না। সে ভাবছিল আয়ন হয়তো পুর, সে এখানকার ক্লথ অ্যাফোর্ড করতে পারবে না।
আয়ান এটা বুঝতে পেরে তো রেগে যাচ্ছিল। তখন একটি মেয়ে আসে, এটা অয়নের ক্লাসমেট, মেয়েটির নাম হলো মিন। অয়ন এবার বলে অনেকদিন হলো দেখা হয়নি, তুমি কি তোমার ড্যাডির সঙ্গে শপিং করতে এসেছো? মিন তখন বলে কি ননসেন্সের মতো কথা বলছো, এটা আমার বয়ফ্রেন্ড। অয়ন তখন বলে ও মিস্টেক হয়েছে। তার কথা বলার ধরন দেখেই তো মিনের রাগ হচ্ছিল। ওই ওল্ড ম্যান এবার তাকে স্টপ করার জন্য বলে তোমার কি ওই স্কার্টটি ভালো লাগছে, তুমি গিয়ে ট্রাই করতে পারো। সে এবার ওইটা ট্রাই করতে চাচ্ছিল, বাট আয়নাকে ওইটা পছন্দ করেছে, তাই সে স্টাফকে তাকে ওইটা দিতে বলে। স্টাফ এখনো বলছিল তুমি এটা অ্যাফোর্ড করতে পারবে না। মিনো এটা শুনে তার মজা নেয়, তারপর ওই স্কার্টটি ট্রাই করতে চলে যায়। ওল্ড ম্যান এবার আয়নের কাছে এসে ফ্লার্ট করতে থাকে আর তাকে সবকিছু বাই করেও দিতে চায়। মিন এবার বাইরে এসে বলে তুমি কেন তার জন্য পে করবে, সে একটি বিষ, অনেক ছেলেদের সিডিউস করে বেড়ায়। ওল্ড ম্যান এটা শোনার পরেও তাকে সরিয়ে দেয়, কারণ ওনার এখন অয়নকেই পছন্দ হয়েছে। এরপর উনি অয়নের সঙ্গে ফ্লার্ট করতে থাকে। ড্রাইভার তখন এসে তাকে সরিয়ে দেয়। অয়ন এবার তাকে স্টপ হতে বলে, বিকজ এই ম্যাটারটি সেই হ্যান্ডেল করে নেবে। সে এবার সামনের দিকে এসে একের পর এক সকল জিনিস বাই করতে থাকে, বিকজ ওই ওল্ড ম্যান তো এগুলোর জন্য পে করতে চেয়েছে। ওল্ড ম্যান ভাবছিল অয়ন এবার ওনার হবে, বাট অয়ন তো পুরো স্টোরটি প্রায় বাই করে নেয়। ওল্ড ম্যান এতে পুরো চুপসে যায়। আয়ন এবার বলে আপনি না বললেন আমি যা চাই আপনি সেটাই আমাকে বাই করে দেবেন। ওল্ড ম্যান এখনো হ্যাঁ হ্যাঁ বলছিল। আয়ন এবার বলে আপনি কি এগুলো অ্যাফোর্ড করতে পারবেন? উনি তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি তো অ্যাফোর্ড করতে পারবো। এবার সবকিছু প্যাকিং করা হয়। ওইগুলোর প্রাইস হয়েছে 88.6 মিলিয়ন। এটা শুনতেই তো ওনার মাথায় হাত, উনি এত টাকা তো পে করতে পারবে না। এর জন্য বলে আমার কার্ডে আছে, আমি ওইটা নিয়ে আসি। অ্যাকচুয়ালি এটা বলে উনি পালাচ্ছিল। স্টাফটা এবার জিজ্ঞেস করে উনি কি ফেরত আসবে? আয়ন তখন বলে আমার তো মনে হয় উনি পালিয়েছে। স্টাফটা এটা শুনতেই রেগে যায়, কারণ সে নিজের অর্ধেক দিন এগুলো করতেই ব্যয় করেছে, তবে এখন পর্যন্ত কিনা একটি জিনিসও সেল হয়নি। সে এবার একা একাই বলে এজন্যই আমি রিস্ক কাউকে ছাড়া অ্যালাউ করি না। আয়ন এবার নিজের কার্ডটি বের করে, মেয়েটি এটা দেখতেই খুশি হয়ে যায়। সে এবার ওইটা চেক করে আর এটাতে সত্যি সত্যিই মানি আছে। এর জন্য আয়নের কাছে ক্ষমা চায়। তারপর ওই জিনিসগুলো প্যাক করতে যাচ্ছিল। আয়ন এবার তাকে স্টপ করে নেয়, কারণ সে কাস্টমারদের সঙ্গে যেমন বিহেভ করেছে, এরপরে সে তার থেকে আর কোনো কিছুই বাই করতে চায় না। ম্যানেজারও এসে এগুলো জানতে পারে, এর জন্য তাকে জব থেকেই বের করে দেয়। আয়ন তখন খুবই সহায়কের সঙ্গে ড্রাইভারের সাথে যেতে থাকে। মিনিও চলে যাবার ট্রাই করছিল, তবে স্টাফটি তাকে পে করতে বলে, বিকজ সে অলরেডি এটা ট্যাগ খুলে ফেলেছে। মিনিকে এবার এটার জন্য পে করতেই হবে। দিন কাট হয়ে বাসায় চলে আসে। আয়ান আস্তে আস্তে ফুয়ের কাছে আসছিল, কারণ সে তার জন্য একটি টাই বাই করে নিয়ে এসেছিল। সে এবার জিজ্ঞেস করে তোমার এটা পছন্দ হয়েছে? ও তখন উঠে তার ক্লোজ হয়ে বলে ট্রাই না করলে তো বুঝতে পারবো না। আয়ন এবার ওইটা পরিয়ে দেবার ট্রাই করছিল, বাট সে টাই কখনোই পরায়নি। সে টাইটি তো পরানোর ট্রাই করছিল। এইভাবে অনেকটা টাইম চলে যায়, এরপরেও সে ওইটা পরাতে পারছিল না। ও এবার তাকে ক্লোজ করে নেয়। দুজন তখন একে অপরকেই দেখতে থাকে। আর যখন এটা রিয়েলাইজ করে তখন সে বলে তুমি এটা পরে নিও। আসলে সে সাই ফিল করছিল, এর জন্য তাড়াতাড়ি করে চলে যায়। ও এবার ওইটা টাচ করে স্মাইল করতে থাকে, কারণ তারও এটা অনেক ভালো লেগেছে। একটু পরে দেখানো হয় আয়ান ফুয়ে ট্রিটমেন্ট করছে, আর আজকে ট্রিটমেন্টের শেষ দিন। ট্রিটমেন্ট শেষে আয়াত চলে যাচ্ছিল। ও এবার তাকে আটকে বলে আমরা কাপল, তাই সেপারেট রুমে ঘুমানোর প্রয়োজন নেই। আয়ান তখন বলে তুমি চাও? ও এটা শুনতে বলে চিন্তা করো না, আমি কোনো কিছুই করব না। আয়ান এটা শুনে তার সঙ্গে একই রুমে শুয়ে পড়ে। নাইটে ফুতো ঘুমিয়ে পড়েছিল, তবে আয়ান জেগে জেগে তাকেই দেখতে থাকে। ও এবার এদিকে ঘুরলে আয়ান ঘুমানোর প্রিটেন্ড করছিল, ও কিন্তু ঘুমায়নি। সে এবার আয়ানকে টাচ করতে থাকে। দিন কাট হয়ে মর্নিং এ চলে আসে। আঙ্কেল আন্টি আয়ানের সঙ্গে দেখা করতে এসেছিল। ওনারা তো আয়ানের সঙ্গে দেখা করতে চাচ্ছিল। মেয়ে তখন বলে লাস্ট নাইটে উনি হার্ডওয়ার্ক করেছে, তাই এখন রেস্ট নিচ্ছে। উনি তাদেরকে ওয়েট করতে বলছিল। আন্টি তখন বলে তুমি শুধু একটি হাউসমেট, আমরা আয়নের ইল্ডার, তুমি আমাদের সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। মেয়ে তখন বলে সরি, এটা ফু হাউস, তাই আমি অবশ্যই ফু ফ্যামিলির রুলস ফলো করব। আন্টি এটা শুনতেই উঠে ওনাকে স্ল্যাপ মারে, তারপর বলে আয়নি কখনো আমার সঙ্গে এইভাবে কথা বলে না, আর তুমি একটি সার্ভেন্ট, তোমার এইভাবে আমার সঙ্গে কথা বলার সাহস কি করে হলো? শুধু উনি নয়, শাও উঠে মেয়েটকে স্ল্যাপ মারে। আয়ন এবার নিচে আসে, তারপর শাওয়ের কাছে গিয়ে তাকে স্ল্যাপ মারে। শাও তখন বলে তোমার এতটা সাহস আমায় হিট করেছো? ড্যাডও বলে তুমি কি ক্রেজি? শাও তো এদেরকে একটু পাত্তা দেয় না, উল্টো মেয়েটকে এদেরকে হিট করার পারমিশন দেয়। মেয়ে তখন গিয়ে আন্টিকে স্ল্যাপ মারে। আন্টি তখন বলে আয়ান তুমি এই
এরকম কি করে করতে পারো? মেয়েড এবার আন্টির মুখই অফ করে দেয়, কারণ উনি একটু বেশি বেশি বকছে। আয়ন এবার বলে আন্টি যেন ফুকে ছোট থেকে বড় করেছে, তাই ওনার সঙ্গে কেউ খারাপ কিছু করার সাহস দেখাতে পারে না। শুধু এটাই নয়, উনি এখন গ্র্যান্ডপায়ের কেয়ার করে। উনি যদি জানতে পারে ওনাকে হিট করা হয়েছে তাহলে আপনাদের কি হবে? তখন কি শুধু স্ল্যাপে কাজ হবে? আঙ্কেল এটা শুনতেই বলে আমরা তো ফ্যামিলি, তুমি হঠাৎ কেন এমন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলছো? এটা বলে উনি আয়ানকে একটি পেপারস দেয়। আয়ান এখনো কোল্ড বিহেভিয়ার করছিল। আঙ্কেল আন্টি তাই চলে যায়। চাও তখন বলে তোমায় বলতে ভুলে গিয়েছি, খুব তাড়াতাড়ি আমি ম্যাং ফ্যামিলির ইয়াং লেডি হতে যাচ্ছি, তাই তুমি এটার জন্য ওয়েট করো। আয়ন তখন বলে ওকে। চাও যেতেই আয়ন বলে আজকে আমি নিজে ফুয়ের জন্য খাবার নিয়ে যেতে চাই। সে এবার খাবার নিয়ে ফুয়ের কাছে চলে আসে। সে তো খাবারটি রেখে চলে যাচ্ছিল, বাট ফুয়ের পায়ের সঙ্গে বেঁধে এসে পড়ে যেতে লাগে। ফু এবার তাকে ধরে নেয়। দুজনেদের অনেকটা ক্লোজ হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এটা দেখে অবাক হয়ে তাড়াতাড়ি পেছন ফিরে, তবে এরা তো একে অপরকে দেখছিল। একটু পরে আয়ন চলে যেতে লাগে। ফু তখন তাকে আটকে নেয়। আয়ন এবার এদিকে ঘুরে, তারপর বলে তুমি মিটিং করছিলে, তাও আবার লাইভ ব্রডকাস্ট। সে এবার ল্যাপটপটি অফ করে তাড়াতাড়ি করে চলে যায়। ফু তখন হাসতে থাকে। দিন কাট হয়ে শাও আর মিংকে দেখানো হয়। মিং একটি প্লে বয় ছিল। সে শাওয়ের সঙ্গে তো প্লে করতে চায়, বাট তার রেসপন্সিবিলিটি নিতে চায় না। তারা এইভাবে যাবার সময় হঠাৎ তাদের সামনে দিয়ে একটি কার চলে যায়। মিং এর এতে অনেক রাগ হচ্ছিল, এর জন্য বের হয়ে চিল্লাতে থাকে। আর হাতে তো একটি স্টিকও নেয়। আয়ন এবার কার থেকে বের হয়। মিং তার সৌন্দর্য দেখেই ফিদা। আয়ন তো খুবই সয়া গেছিল। মিং এবার বলে তুমি জানো আমি কে? সে এবার নিজের পরিচয় দেয়। আয়নের তখন মনে হয় শাও তো এর কথাই বলছিল। মিং এবার বলে তুমি আমার সঙ্গে ওয়ান নাইট স্পেন্ড করো, তাহলে আমি তোমায় ছেড়ে দেবো। আয়ন তখন বলে মেস ক্রিয়েট করার জন্য তুমি অন্য কাউকে খুঁজতে পারো। মিং তখন বলে তুমি যতক্ষণ না আমার কথা শুনবে ততক্ষণ যেতে পারবে না। এটা বলে তাকে হিট করতে যাচ্ছিল, কিছু গার্ড তখন এসে তাকে আটকে নেয়। আয়ন তো খুবই অ্যাটিটিউডে ছিল, তবে মিং এবার তার গার্ডদের ডাকে। গার্ডরা এসে তাকে ছাড়িয়ে নেয়। মিং এবার বলে তুমি শুধু আমার। শাও তখন এসে বলে আমি এখানে আছি। মিং তখন বলে তুমি কি আমায় কন্ট্রোল করতে চাও? এটা বলে আয়নের ক্লোজ হচ্ছিল। আয়ন এবার নিজের নিডল বের করে, বাট মিং তাকে আটকে ধরার জন্য এটা পড়ে যায়। আয়ান এবার ভয় পাচ্ছিল, কারণ মিং তো তার ক্লোজ হচ্ছিল। ও তখন এসে বলে তাকে ছেড়ে দাও। আয়ন এবার দৌড়ে তার কাছে চলে আসে। তারপর বলে হাজবেন্ড, সে আমায় বুলি করছিল। ও তখন বলে ভয় পেও না, তোমার হাজবেন্ড চলে এসেছে। মিং তাকে চিনত না, এজন্য বলে তুমি কে? হু এর ফোর্স তখন এসে তাকে আটকে নেয়। মিং তখন বলতে থাকে আমি মিং ফ্যামিলি থেকে বিলং করি, আমার ড্যাড মোটেও তোমায় ছাড়বে না। অ্যাসিস্ট্যান্ট তখন বলে মিং ফ্যামিলি যতই বড় হোক ওইটা ফু ফ্যামিলি থেকে বড় নয়। মিং তখন বলে ফু তো গ্রেট, আমি তার সঙ্গে একটি মেয়ের জন্য কিভাবে লড়াই করতে পারি? তাও এবার বলে হ্যাঁ, তবে ফুয়ের তো ডায়াসিস আছে, আর সে তো আগলি। আসলে তারা জানতোই না এটাই ফু। এবার ওইখানে মিং এর ড্যাড আসে, আর উনি এসে মিংকে স্ল্যাপ মারে, কারণ উনি তো ফুকে চিনত। উনি এবার নীল ডাউন হয়ে ক্ষমা চায়। মিংও এবার জানতে পারে এটাই নাকি ফু থিংসেন। শাও এটা জানতে পেরে অবাক হয়, কারণ সে তো জানতো ফু একটা আগলি মনস্টার। সে যদি জানতো ফু এতটা হ্যান্ডসাম তাহলে সেই তো ম্যানেজ করতো। মিং এর ড্যাড এবার কম্পেনসেশন হিসাবে মানি দিতে চায়। ও তখন বলে সবকিছুকেই মানি দিয়ে হয়, সে এখন 1000 টাইম তাদেরকে পানিশমেন্ট দেবে। ড্যাড এবার বারবার ক্ষমা চায়। ও তখন বলে আমায় অফেন্ড করলে আমি ক্ষমা করে দিতাম, বাট আপনারা আমার ওয়াইফকে অফেন্ড করেছেন, এটা আমি মোটেও অ্যাকসেপ্ট করব না। সে তাদের সঙ্গে সকল কোলাবোরেশন শেষ করে। ড্যাড এটা শুনতে অসুস্থ হয়ে পড়ে। চাও এবার চলে যাচ্ছিল। আয়ন তখন বলে মাই ডিয়ার সিস্টার তুমি কোথায় যাচ্ছ? মিং এটা শুনতেই উঠে বলে তুমি তার সিস্টার? তুমি সবকিছুই জানতে, তাহলে আমায় বলনি কেন? ও এদের ড্রামাতেও দেখতে চাচ্ছিল না, এই জন্য অয়নকে নিয়ে চলে যায়। বাসাতে আসার সময় অয়ন কারে ঘুমিয়ে পড়ে, আর সে তো প্রায় পড়েই যাচ্ছিল। ও এবার তাকে আটকে নেয়, তারপর কোলে করে রুমে নিয়ে আসে। সে এবার যখন তাকে শুয়ে দিয়ে চলে যাচ্ছিল তখন আয়ান বারবার বলে তুমি আমায় ছেড়ে চলে যেও না। ও এটা শুনে স্টপ হয়ে যায়, এরপর তার পাশে শুয়ে পড়ে। আয়ন এবার এদিকে ঘুরে তাকে হাঁক করে নেয়, তারপর বলে ফু এই লাইফে অবশ্যই আমরা একসঙ্গেই থাকবো, কেউ আমাদের সেপারেট করতে পারবে না। ও ঘুমের মাঝে তার এরকম কথা শুনে তো স্মাইল করছিল। সিন কাট হয়ে নেক্সট মর্নিং এ চলে আসে। গ্র্যান্ডপা আজকে একটি স্পেশাল স্যুপ তৈরি করেছে, যাতে ওনার গ্রেট গ্র্যান্ডসন তাড়াতাড়ি চলে আসে। আয়ান এটা শুনে তো সাই ফিল করছিল, এর জন্য চলে যায়। ফু তার এমন কাণ্ড দেখে স্মাইল করতে থাকে। নাইটে ফু আয়নের জন্য ওয়েট করছিল, আর সেটাও ভাবছিল সে সবকিছু কিভাবে স্টার্ট করবে। আয়ন এবার শাওয়ার নিয়ে বাইরে আসে। ফু তাকে দেখে তো অ্যাট্রাক্ট হচ্ছিল। তাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আয়ন বলে কি হয়েছে? ফু এবার তাকে কোলে তুলে নেয়, তারপর বেডে এনে শুয়ে দেয়।
তারপর আস্তে আস্তে তার ক্লোজ হচ্ছিল। আয়ন তখন বলে আমার পিরিয়ড এসেছে। ফু এর পরেও তার ক্লোজ হচ্ছিল। আয়নও চুপ থাকে। তবে একটুর মাঝেই বুঝতে পারে ফু তো উঠে পড়েছে। আসলে ফু তার জন্য ব্রাউন সুগার ওয়াটার আনতে গিয়েছিল। আয়ন এবার ওইটা খায় আর তার জন্য ফুয়ের এই কেয়ার গুলো তার ভালোই লাগছিল। এদিকে সব ফ্যামিলিকে দেখানো হয় যাদের মিং ফ্যামিলি থ্রেট দিচ্ছিল, কারণ সবার জন্য তাদের অত বড় ক্ষতি হয়েছে। তিনজন মিলে এবার ভাবতে থাকে তারা এবার কি করবে। তাদের এখন একমাত্র উপায় অয়ান। এই জন্য তারা অয়ানের সঙ্গে দেখা করতে চায়। তবে গার্ডরা তাদেরকে ভেতরে এন্টার করতে দেয় না। আন্টি এবার সিল্লে সিল্লে অয়ানকে ডাকতে থাকে। সঙ্গে এটাও বলছিল তোমার মম ড্যাড মারা যাবার পরে আমরাই তোমার কেয়ার করেছি। এখন তুমি একটি ওয়েলদি ফ্যামিলিতে এসেছো আর এখানে এসে আমাদের ভুলে গিয়েছো। ভেতর থেকে অয়ন তো এগুলো শুনছিল। মেয়ের এবার জিজ্ঞেস করে ম্যাডাম এবার আমরা কি করব। অয়ন তখন মেয়েটকে কিছু শিখিয়ে দেয়। মেয়ে তখন তার কথা মতো একটি ঝাড়ু নিয়ে বাইরে যায়। আঙ্কেলরা তো ভাবছিল মেয়ে তাদেরকে ভেতরে নিয়ে যাবার জন্য আসছে, তবে মেয়েরও তাদেরকে আটকে নেয়। তারপর বলে এই ডোরটি ক্লিন নেই। সে এবার ওইগুলো ক্লিন করতে থাকে। আসলে ক্লিন করার নামে এদেরকে পানিশমেন্ট দিচ্ছিল। এটাই অয়নের প্ল্যান ছিল। আন্টি এখনো চিল্লাতে থাকে। অয়ন এবার বাইরে আসে। আঙ্কেল এবার বলে আমি জানতাম তুমি তোমার আঙ্কেল আন্টিকে ইগনোর করতে পারো না। অয়ন তখন বলে আপনারা ভুল করছেন। আমি এখানে আপনাদের সঙ্গে সকল রিলেশন ব্রেক করতে এসেছি। এরা এটা শুনে অবাক হয়ে বলে কি বললে তুমি। এরা তো এমনটা মোটেও করবে না, বিকজ এতে তাদেরও লস। উনি এবার বলে আমরা তোমার জন্য কত হার্ডওয়ার্ক করেছি। অয়ন তখন বলে হার্ডওয়ার্ক। আপনারা বলতে পারবেন আপনারা আমার জন্য কি করেছেন। মর্নিং এ উঠে আমি নিজে নিজে ব্রেকফাস্ট প্রিপেয়ার করে স্কুলে যেতাম। গ্র্যান্ডপায়ের দেওয়া সকল প্রপার্টি আপনারা দখল করে রেখেছেন। আর কেউ তো আমাকে একেবারে শেষ করতে চাচ্ছিল। আন্টি তখন বলে তুমি ননসেন্সের মতো কথা বলছো। আর তখন বলে সব ফ্যামিলিতে বেশি সার্ভেন্ট নেই, তাদেরকে ডাকা হোক, এতেই সবকিছু প্রুভ হয়ে যাবে। এরা এটা শুনতেই ভয় পেয়ে যায়। সঙ্গে পাস্টের জন্য ক্ষমাও চায়। আর তখন বলে আমি কোনো অজুহাত শুনতে চাই না, আর আমি শুধু ইনফর্ম করছি আমি আপনাদের সঙ্গে কোনো প্রকার রিলেশন রাখতে চাই না। আঙ্কেল এটা শুনে হেসে রেগে ওইটা ফেলে দেয়। তারপর বলে তুমি ফু ফ্যামিলির পাওয়ার কি ইউজ করছো। আমি তখন বলো অফকোর্স। আঙ্কেল তখন বলে আমি মিডিয়াতে গিয়ে সবকিছু বলে দেব, এতে বাহিরে তোমাদের ফেস থাকবে তো। ফু তখন ওইখানে এসে বলে আমিও এটাই চাই, তবে কোনো মিডিয়ার কি সাহস আছে এটা পাবলিক করার। এটা বলে আয়নের পাশে এসে দাঁড়ায়। আঙ্কেল তখন হেসে বলে মিস্টার ফু আমি তার আঙ্কেল। ফু তখন বলে আজ থেকে আর নয়। আপনি কি এই ফাইলে সাইন করবেন না পুরো সব ফ্যামিলিকে আমি গায়েব করে দেব। আমার ম্যাডাম অনেক কাইন্ড হার্টেড, বাট আমি আবার কাইন্ড হার্টেড নয়, তাই আপনাদেরকেই ডিসিশন নিতে হবে। আঙ্কেল তার এত রুট কথা শুনে তো ভয় পেয়ে যায়। এর জন্য তাড়াতাড়ি ফাইলটি তুলে ওইটাতে সাইন করে দেয়। আর তো আর খুবই ভদ্রভাবে ওইটা আয়নকে দেয়। তারপর তাড়াতাড়ি করে ওইখান থেকে পালায়। ও তখন আয়নকে নিয়ে চলে যায়। এদিকে এরা ভাবতে থাকে তারা তো কোনো ব্যবস্থাই করতে পারলো না, এবার তারা কি করবে। এরা এবার হেল্পের জন্য জিয়াং ফ্যামিলিতে আসে। জিয়াংও তার ড্যাডকে হেল্প করতে বলছিল, তবে ড্যাড ফু ফ্যামিলির সঙ্গে লড়াই করতে চায় না। উনি জানে ফুয়ের কতটা বাজে টেম্পার, তাই উনি কোনো কিছুই করতে পারবে না। আঙ্কেল এবার বারবার বেগ করে যাতে উনি তাকে হেল্প করে। জিয়াংও হেল্প করতে বলছিল। আসলে এই সুযোগটা নিয়ে এসে ফুয়ের সঙ্গে দেখা করতে চাচ্ছিল। জিয়াং এর গ্র্যান্ডপা এবার বলে আমি ট্রাই করতে পারি, বাট সে রাজি হবে কিনা এটা বলতে পারছি না। আঙ্কেল এতটুকু আশ্বাস পেয়ে হ্যাপি। দিন কাট হয়ে ফুয়ের গ্র্যান্ডপা আর জিয়াং এর গ্র্যান্ডপাকে দেখানো হয়, যারা কিনা ওই টপিক নিয়ে ডিসকাশন করছিল। গ্র্যান্ডপা তো শুধু জিয়াং এর গ্র্যান্ডপার কথা চুপচাপ শুনছিল। এবার ওইখানে ফু চলে আসে। সে এসেও জানিয়ে দেয় তার ওয়াইফকে কেউ অফেন্ড করতে পারবে না। যদি কেউ এমনটা করার ট্রাই করে তাহলে তার অবস্থায় সে খারাপ করে দেবে। বাইরে আয়নকে দেখানো হয়। সে তো বসেছিল। এবার তার কাছে আয়ন আসে। আয়ন তাকে দেখেই বলে মিস জিয়াং আপনি এখানে কি করছেন। জিয়াং তখন বলে তোমার তো কেবলই ম্যারেজ হয়েছে, তাই তুমি তেমন কিছু জানো না, বাট আমি ফুয়ের সঙ্গে বড় হয়েছি, তাই ফু আর ফু হাউসের প্রতিটি কোণা সম্পর্কে আমি ভালোভাবেই জানি। আর তখন বলে ফু লাস্ট টাইম যেভাবে মিস ইয়াং এর সঙ্গে ট্রিট করেছে উনি নিশ্চয়ই রেগে আছে। আমার সঙ্গে এমন হলে আমি কখনো ফু হাউসে ব্যাক করতাম না। আমি তো ভেবেছিলাম আপনি আর কখনো ফু হাউসে আসবেন না, হয়তো আমি একটু বেশি ভেবে ফেলেছি। জিয়াং এটা শুনতে রেগে বলে তুমি আমার উপরে হাসছো। তুমি কান্ট্রি সাইডের একটি ওয়ার্ল্ড গার্ল, তাই তোমাদের কোনোভাবেই ম্যাচ হয় না, আর ফিউচারেও হবে না। আয়ন তখন বলে আমি যোগ্য না, তবে তুমি কি যোগ্য। যদি যোগ্য হতো তাহলে সে তো তোমায় স্ট্যাটাস দিত। এটার জন্য তুমি কতই না ইফোর্ট দিয়েছো, বাট দেখো আমি কোনো ইফোর্ট দেইনি, এরপরেও স্ট্যাটাস পেয়ে গিয়েছি।
জিয়াং এর এটা শুনতে তো রাগ হচ্ছিল, তবে সে বুঝতে পারে পু আসছে। এর জন্য আয়নের হাত ধরে বলে, সে যদি দেখে তুমি আমায় পুশ করেছো তাহলে কেমন হবে। আয়ান তার প্ল্যান বুঝতে পেরে সে এদিকে এসে সুইমিং পুলে পড়ে যায়। তারপর এমন প্রিটেন্ড করতে থাকে যেন সে সুইম করতে পারে না। পু এটা দেখতে দৌড়ে সুইমিং পুলে লাফ দেয়। জিয়াং তখন বলে, গ্র্যান্ডপা সে প্রিটেন্ড করছে। গ্র্যান্ডপা তখন বলে, শাট আপ, আমরা সবকিছু ক্লিয়ারলি দেখেছি। কেউ তো তাকে বিলিভ করছিল না। পু এবার আয়নকে তুলে নিয়ে আসে। জিয়াং এবার পুকে এটা বোঝানোর ট্রাই করে, তবে পু তাকে বিলিভ করে না, কারণ আয়ান তো ইনোসেন্ট হবার প্রিটেন্ড করছিল। পু এবার জিয়াংকে এখান থেকে যেতে বলে। জিয়াং এবার আয়ানকে সত্যটা বলতে বলে। আয়ান এখনো ইনোসেন্টের মতোই বিহেভ করছিল। জিয়াং এর তাই রাগ হয়। পু এবার আয়ানকে জিয়াং এর কাছে ক্ষমা চাইতে বলে। জিয়াং এর গ্র্যান্ডপাও এটা বলে। জিয়াংকে তাই ক্ষমা চাইতেই হয়। পু এবার আয়ানকে নিয়ে চলে যায়। কারের ভেতরে জিয়াং বলে, গ্র্যান্ডপা আপনিও আমায় বিলিভ করেন না? গ্র্যান্ডপা তখন বলে, অবশ্যই আমি তোমায় বিলিভ করি, তবে সবার সামনে ওইটা হয়েছে, তাই আমি চাইলেও তোমার সাইডে থাকতে পারিনি। জিয়াং এটা শুনে বিরক্ত হয়ে বলে, ওকে আমি বুঝতে পেরেছি। গ্র্যান্ডপা তখন বলে, চিন্তা করো না, ফুয়ের লাস্ট অ্যান্টিডট কিন্তু তুমি। জিয়াং তখন বলে, অ্যান্টিডট? গ্র্যান্ডপা এটার মিনিং কি? গ্র্যান্ডপা তখন বলে, টাইম আসলে তুমি সবকিছুই জানতে পারবে। দিন কাঠ হয়ে নাইটে এদেরকে দেখানো হয়। ফু আয়নের কেয়ার করে তাকে শুয়ে দেয়। আয়ন তো ভাবছিল ফু কিছু করবে, বাট শু তাকে ঘুমাতে বলে শুয়ে পড়ে। আয়ন এবার একটু সাই ফিল করতে করতে বলে, আমার পিরিয়ড শেষ হয়েছে। বাট এদিকে তাকাতেই সে দেখে ফু তো ঘুমিয়ে পড়েছে। এতে তার পুরো পারফেক্ট হয়ে যায়। এই জন্য বলে, প্রিভিয়াস লাইফে তুমি ফোর্স করতে, আর এখন আমি এটা চাচ্ছি, বাট তুমি কোঅপারেট করছো না। ম্যান্ডার হয়তো এমনই হয়, এটা নিয়ে আমার ভাবা উচিত না। এটা বলে ঘুমাতে যায়, তবে হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছিল, আর বৃষ্টি আসলেই তো ফুয়ের প্রবলেম। আয়ন এবার ফুয়ের কাছে চলে যায়। ফুয়ের চোখ অলরেডি রেড হয়ে গেছে। আয়ন এবার কোনো কিছু না ভেবেই তাকে কিস করতে শুরু করে। ফু তখন তাকে ধরে বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আয়ন তখন বলে, আমি কিভাবে তোমায় ছেড়ে যেতে পারি? তুমি কি আমায় ছাড়া থাকতে পারবে? আর আমি তোমায় সেভ করছি, তুমি কিভাবে আমায় থ্যাঙ্কস দেবে? ও এটা শুনতেই তাকে শুয়ে দিয়ে তার উপরে উঠে পড়ে। এরপর তাকে কিস করতে যাচ্ছিল, বাট তার হেলথ আরো বেশি খারাপ হতে শুরু করে। ও তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে আয়নের গলা ধরে নেয়। আয়ন এবার নিজেকে ছাড়াতে না পেরে তাকে নিডিল লাগিয়ে দেয়। ও তখন সেন্সলেস হয়ে তার উপরেই পড়ে যায়। আয়ন তখন ভাবতে থাকে, আমি তো তার ট্রিটমেন্ট করেছিলাম, তাহলে তার তো ঠিক হয়ে যাবার কথা ছিল, বাট সেখানে এখনো ঠিক হচ্ছে না। সে এবার ফুয়ের পাস চেক করে, এতে বুঝতে পারে তাকে পয়জন দেওয়া হয়েছে। ফু এবার জানতে পারে তাকে পয়জন দেওয়া হয়েছে, আর এটা এখন নয়, সে যখন ছোট ছিল তখনই তাকে এটা দেওয়া হয়েছে। আস্তে আস্তে ওইটা তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। এজন্য বৃষ্টির দিনে ওইটা বেশি প্রতিক্রিয়া করে। বৃষ্টি তার শরীরে স্যুট করে না, আর সে রেগে গেলেও কিন্তু তার শরীরে ওইটা প্রভাব ফেলে। ও এবার জিজ্ঞেস করে, তুমি কি আমায় দেখে ভয় পাও? আর তখন হাঁক করে বলে, কখনো না, আমি কখনোই তোমাকে ছাড়বো না। আমার তো মেডিসিন নিয়ে নলেজ আছে, আমি অবশ্যই তোমায় ঠিক করে ফেলবো। আয়ান তাকে নিয়ে এতটা পজিটিভ দেখে ফুয়ের তো অনেক ভালো লাগে। ফুয়ে এবার বলে, তুমি কিন্তু ফিউচারে আর রেগে যাবে না। আমরা তো রেইনকে কন্ট্রোল করতে পারবো না, বাট তোমার রাগকে তো কন্ট্রোল করতেই পারি। ও তখন বলে, ওকে, আমি আমার ওয়াইফের সকল ইনস্ট্রাকশন মেনে চলবো। আয়ন তখন বলে, আমি মজা করছি না, তোমাকে সত্যি এটা ফলো করতে হবে। ও তখন বলে, ওকে ওকে, আমি সকল কথাই শুনবো। দুজনে এবার একে অপরকে হাত করে নেয়। তারপর ভাবতে থাকে, ওকে ঠিক কে পয়জন দিয়েছে। একটু পরে ফু আয়নের চোখ ধরে ভেতরে নিয়ে আসে, কারণ সে তার জন্য কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। আয়ান এগুলো দেখে খুশি হয়ে বলছিল, তুমি কি এগুলো গ্র্যান্ডপায়ের জন্য অ্যারেঞ্জ করেছো? সামনেই তো ওনার বার্থডে। ও তখন বলে, না, এগুলো তোমার জন্য। হঠাৎ কেন গিফট, এটা তো আয়ন বুঝতে পারে না। ও তখন বলে, আজকে আমাদের 1 মান্থ অ্যানিভার্সারি। আয়ন এটা শুনতেই খুশি হয়ে যায়। তারপর আবার গ্র্যান্ডপায়ের বার্থডের জন্য কি গিফট প্রিপেয়ার করবে এটা জিজ্ঞেস করে। দিন কাঠ হয়ে গ্র্যান্ডপায়ের বার্থডে পার্টির দিনে চলে আসে। ড্যাড এখানে ওনার ছেলের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেয়। এটা তো ওনার মিস্ট্রেসের ছেলে ছিল। সবাই এর জন্য তাদেরকে নিয়ে গসিপ করছিল। গ্র্যান্ডপা এবার নিচে আসে। গ্র্যান্ডপা ড্যাডকে পাত্তা দেয় না, আর সকল গেস্টদের সাথে নতুন কারো পরিচয় করে দিতে চায়। জিয়াং তো ভাবছিল তার কথা বলছে, বাট গ্র্যান্ডপা আয়নের কথা বলে। আয়ন এবার আস্তে আস্তে নিচে আসে। তাকে অনেক বেশি বিউটিফুল লাগছিল। সবাই তাই বলছিল, আমরা শুনেছি এই কান্ট্রি সাইড থেকে বিলং করে, বাট এই মেয়ে তো অনেক বেশি বিউটিফুল, একেবারে ফুয়ের জন্য পারফেক্ট ম্যাচ। জিয়াং এর এগুলো শুনে তো রাগ হচ্ছিল। ও এবার আয়নের কাছে গিয়ে তাকে নিচে নামতে হেল্প করে। দুজনকে একসঙ্গে তো অনেক বিউটিফুল লাগছিল। গ্র্যান্ডপাও তাদের দেখে হ্যাপি হচ্ছিল। জিয়াং এবার উঠে গ্র্যান্ডপাকে একটি গিফট দেয়, যেটা একটি সুন্দর পেইন্টিং ছিল। গ্র্যান্ডপায়ের তার গিফট তো পছন্দ হয়। জিয়াং এবার জিজ্ঞেস করে, আয়ন কি গিফট নিয়ে এসেছে। আয়ন এবার মেয়েটকে তার গিফটটি নিয়ে আসতে বলে।
মেয়ে তখন জানায় গিফটে প্রবলেম হয়েছে আর অবশ্যই এটা জিয়াং করেছে, যাতে সকলের সামনে আয়নকে ছোট করতে পারে। জিয়াং এবার সকলের সামনে বলতে থাকে, তুমি কি গিফট নিয়ে আসোনি? নিজেকে প্রিপেয়ার করতে বিজি ছিলে, নিজের ড্রেস আপ গেট আপ। আয়ন এবার ভাবতে থাকে, ফর্চুনেটলি আমি প্ল্যান বি রেডি করে রেখেছিলাম। সে এবার জিয়াংকে সরিয়ে গ্র্যান্ডপাকে বলে, গ্র্যান্ডপা তো ক্লাসিক জিনিস অনেক লাইক করে, আমি কি গ্র্যান্ডপার জন্য একটি ড্যান্স করতে পারি? গ্র্যান্ডপা এটার পারমিশন দেয়। আয়ন এবার খুব সুন্দর একটি ড্যান্স পারফরমেন্স দেয়। ফুয়ের স্টেপ ব্রাদার এতে তার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল। আয়নের পারফরমেন্স সবার তো অনেক পছন্দ হয়, যেটা অবশ্যই জিয়াং এর ভালো লাগবে না। গ্র্যান্ডপা এবার স্টেজে উঠে তারপর অ্যানাউন্সমেন্ট করে উনি ওনার 20% শেয়ার আয়নকে দিতে চায়। জিয়াং এটা শুনে চমকে ওঠে, সঙ্গে বাকি সবাইও। গ্র্যান্ডপা এবার প্রপার্টির পেপারস আয়নকে দিতে চায়। আয়ন তো এটা নিতে চাচ্ছিল না, তবে ফু এটা অ্যাকসেপ্ট করতে বলে। গ্র্যান্ডপাও বলে ইলডারা কিছু দিলে ওইটা অ্যাকসেপ্ট করতে হয়। আয়ন এটা শুনে ওইটা অ্যাকসেপ্ট করে নেয়। একটু পরে শাওন রুমে যায়। সে তো চেঞ্জ করবে ভাবছিল, তখন জিয়াং তাকে রুমের ভেতরে লক করে দেয়। আয়ন এবার ডোরের কাছে এসে ওইটা বারবার ওপেন করতে বলছিল, বাট কেউ এটা ওপেন করে না। জিয়াং এবার ওই ড্রেসটির কাছে আসে যেটা পরে অয়ন ড্যান্স করেছিল। সে এবার এটা ওয়্যার করবে যাতে ফু তাকে লাইক করে। সে তো ওই ড্রেসটি পরে একটি রুমে ওয়েট করবে। এই জন্য ওয়েটার্সকে ওই রুম নাম্বারটা ফুকে জানাতে বলে। ওয়েটার্স এবার ওইটা বলার জন্য যাচ্ছিল, তখন সে ফুয়ের স্টেপ ব্রাদারের সঙ্গে ধাক্কা খায়। ওয়েটার্স যেহেতু স্টেপ ব্রাদারকে ধাক্কা দিয়েছে তাই সে রেগে যায়। ওয়েটার্স তখন সরি বলে আর এটাও জানায় সে মিস্টার ফুকে খুঁজছে, কারণ ওনার ওয়াইফ ওপরে ওনার জন্য ওয়েট করছে। স্টেপ ব্রাদার এটা শুনতে হ্যাপি হয়ে যায়, কারণ তারও তো আয়নকে পছন্দ হয়েছে। সে এবার আয়নকে ইউজ করতে চায়, এই জন্য সে রুমে চলে আসে। রুমটি পুরো অন্ধকার ছিল আর এখানে জিয়াং তো আয়নের ড্রেস পরে দাঁড়িয়েছিল। জিয়াং ভাবছিল ফু এসেছে আর ব্রাদার মনে করছিল এটা হয়তো অয়ান। দুজন তাই একসঙ্গে নাইট স্পেন্ড করে নেয়। এদিকে ওয়েটার্স ফুকে দেখতে পায়, এজন্য বলে আপনার ব্রাদার বলেনি আপনার ওয়াইফ তো ওপরে ওয়েট করছে, আমি ওনাকে তো এটা জানিয়েছিলাম। ফু এটা শুনতে তাড়াতাড়ি করে ওপরে চলে যায়। ওপরে আসতে এসে অয়নের চিৎকার শুনতে পায়। সে তো বারবার ডোর ওপেন করতে বলছিল। ফু এবার আয়নকে সরতে বলে, তারপর সে ডোর ওপেন করে ভেতরে আসে। আয়ন তাকে দেখতেই দৌড়ে চলে যায়। ফু এবার জিজ্ঞেস করে কি চলছে। আয়ন তখন জানায় তাকে কেউ লক করে রেখেছিল আর তার ড্রেসটিও তো নেই। ফু এবার কিছুটা গেস করতে পারে, তবে আয়ন কিছু বুঝতে পারে না। ফু তাই বলে কালকের জন্য ওয়েট করো, সবটাই বুঝতে পারবে। আয়নের ড্রেসটি তো একটু বেশি হয়েছিল, ও তাই ওইটা ঠিক করতে তাকে হেল্প করে। এরপর সে চলে যাচ্ছিল, বাট আয়ান তাকে হাঁ করে বলে তুমি আবার আমায় সেভ করেছো। আয়ান এবার নিজে থেকেই তাকে কিস করে দেয়। ও তখন তাকে তুলে বসিয়ে দেয়, তারপর তার হাত আটকে প্যাশনেটলি কিস করতে শুরু করে। আয়ানও তাকে পুরো কোঅপারেট করছিল। দুজন এই কিসটি অনেক লং টাইম ধরে কন্টিনিউ করে। এরপর একসঙ্গে নাইট স্পেন্ড করে নেয়। একটু পরে ফু ঘুমাচ্ছিল, আয়ান তখন তাকে টাচ করতে যায়, বাট ফু তখন তাকায়। আয়ান তখন ঘুমানোর প্রিটেন্ড করতে থাকে। ফু তো বুঝতে পেরেছে সে জেগে আছে, এই জন্য সে তাকে ডাকতে থাকে আর তার অনেকটা ক্লোজ হয়ে যায়। আয়ান এবার তাকে সরিয়ে দেয়, তারপর বসে, তবে সাইফিল করার জন্য তাড়াতাড়ি করে আবার চলেও যায়। মর্নিং এ আয়ান বাইরে আসে, আর জিয়াংও তখন নিচে আসছিল। আয়ান তাকে দেখে বলে তুমি যাওনি? জিয়াং তখন বলে আমি কিভাবে যাব, আমি তো আমার ট্রু লাভকে খুঁজে পেয়েছি। সে এবার নিচে এসে আয়নকে টিস করে কথা বলতে থাকে, তবে আয়নে তার কথাই কোনোই যায় আসে না। জিয়াং তখন বলে দেয় সে নাকি ফুয়ের সঙ্গে লাস্ট নাইটে নাইট স্পেন্ড করেছে। ফু তখন এসে বলে আমি নাইট স্পেন্ড তো করেছি, বাট তোমার সঙ্গে নয়, অন্য কারোর সঙ্গে। জিয়াং এটা শুনতেই অবাক হয়ে যায়, কারণ তাহলে সে কার সঙ্গে নাইট স্পেন্ড করেছে। মেয়েটা তো এটা শুনে নাই, এর জন্য বলতে থাকে উনি নিজেই জানে না উনি কার সঙ্গে নাইট স্পেন্ড করেছে। জিয়াং তাদের মুখে এগুলো শুনে স্টপ হতে বলে, তারপর ওইখান থেকে চলে যায়। ওপরে তখন ব্রাদারকে দেখানো হয়, সেও এবার বুঝতে পারে সে তাহলে জিয়াংয়ের সঙ্গে নাইট স্পেন্ড করেছে। ও ব্রাদারকে দেখতে পায়, এতে সে দুয়ে দুয়ে চা ঠিকই বের করে নেয়। এর জন্য তাকে হিট করতে শুরু করে, বিকজ ব্রাদার ওইটা তার ওয়াইফের সঙ্গে করতে গিয়েছিল, যেটা সে কখনোই অ্যাকসেপ্ট করবে না। সেটা কাট হয়ে একটু পরে চলে আসে। এরা দুজন তো একসঙ্গে ফিরছিল। মমরা তখন গ্র্যান্ডপার কাছে কমপ্লেন করার জন্য চলে আসে। উনারা দেখাচ্ছিল ফু তাদের ছেলের সঙ্গে ঠিক কি করেছে। তার এখন চাই ফু যাতে ক্ষমা চায়, বাট ফু কখনোই ক্ষমা চাইবে না। ড্যাড এটা শুনতে রেগে বলে ওটা তোমার মম। ফু তখন বলে আমার মম অনেক আগেই মারা গিয়েছে, তখন আমার ড্যাডকে আমি লস্ট করেছি। এটা একটি মিস্টেস, আর মিস্টেসের সনের কাছে আমি কখনোই ক্ষমা চাইবো না। মম ড্যাড এটা শুনতেই তাদের সঙ্গে আর্গুমেন্ট করতে আসে, বাট আয়নের অ্যান্সারের কাছে তারা টিকতে পারে না। মম তাই অসুস্থ হবার প্রিটেন্ড করে।
আয়নাও কি কম, সে উঠে প্রিটেন্ড করতে থাকে সে এবার ববের ট্রিটমেন্ট করবে। বব তার নিডল দেখেই ভয় পেয়ে যায়, এর জন্য একা একাই উঠে পড়ে। ও এটা দেখে স্মাইল করছিল, আর আয়ন বলে, ও আমি তো দেখছি মিরাক্কেল ডক্টর, আমার কথা শুনে আপনি একেবারে ঠিক হয়ে গেলেন। মমডাড এটা শুনে আবারও রেগে আর্গুমেন্ট করতে শুরু করে। এরা তখন ব্রাদারের আসল সত্যিটা সবার সামনে আনে, না হলে সবাই ফুকেই খারাপ মনে করছিল আর ব্রাদার কি ইনোসেন্ট, তবে সে তো মোটেও ইনোসেন্ট নয়। মম এখনো আর্গুমেন্ট করছিল আর ব্রাদারও কোনো কিছু স্বীকার করে না। ও তাই রেগে তার দিকে নাইফ ছুড়ে মারে। মম এতে আরো রেগে যায়, উনি এবার তাড়াতাড়ি করে ডক্টরকে ডাকতে বলছিল, তবে ডক্টরের তো ছুটি। ড্যাড তাই অ্যাম্বুলেন্সকে ডেকে আনতে বলে, বাট ফু তার পারমিশন ছাড়া কাউকে কোথাও যেতে নিষেধ করে। মম ড্যাড তো তাদের ছেলেকে নিয়ে অনেক চিন্তা করছিল আর তার অবস্থাও খারাপ, এর জন্য মম বেগ করতে থাকে যাতে তারা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। সঙ্গে উনি তো নিজেই নিজেকে স্লাপও মারছিল যাতে ফু তাকে ক্ষমা করে দেয়। ড্যাডের এগুলোতে অনেক খারাপ লাগে, তবে ফুয়ের কোনো যায় আসে না। সে উল্টো ড্যাডির সঙ্গে তার সকল রিলেশন ব্রেক করে। দিন কাট হয়ে আয়ান আর ফুকে দেখানো হয়। আয়ান আজকে ওয়েডিং ড্রেস ট্রাই করতে যাবে, তাই ফুকেও তার সঙ্গে যেতে বলে। ফু তখন বলে, তোমার আমাকে অন্য কিছু বলে ডাকা উচিত। আয়ান তখন বলে, তাহলে কি বলা যায়, হাজবেন্ড? না, এটা একটু অদ্ভুত লাগছে। সে এবার ফুয়ের একটি আলাদা নেম দেয় যেটা দুজনেরই অনেক পছন্দ হয়। একটু পরে দুজনে রেডি হয়ে পড়ে। ফু এখানে নিজে থেকে ওয়েডিং ফটো ক্লিক করতে চায়। অয়ান এতে অবাক হয়, কারণ তার মনে হতো ছেলেরা হয়তো এটা লাইক করে না, তবে ফু নিজে থেকে এটা বলে। দুজনে বা শপিং করতে চলে আসে। অয়ান প্রথমে একটি সুন্দর ড্রেস পরে আসে। অয়ানকে ওইটাতে তো বিউটিফুল লাগছিল, বাট ফু এর থেকেও ভালো ড্রেস চাই। আয়ন এবার আরেকটি ট্রাই করতে চায়। ফু তখন ইশারায় সবাইকে যেতে বলছিল। অ্যাসিস্ট্যান্ট তাই সবাইকে বের হয়ে যেতে বলে, তবে ফু তো তাকেও যেতে বলছিল, এর জন্য ওনাকেও যেতে হয়। একটুর মধ্যেই আয়ন আরেকটি ড্রেস ট্রাই করে আসে। এটাতে তাকে সবচেয়ে বেশি প্রিটি লাগছিল। ফু তাকে দেখতেই ক্লোজ করে নেয়। আয়ন তো ভাবছিল সবাই আছে, তবে ফু জানায় কেউ নেই। সে তো এখন তার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায়। ফু এবার আয়নকে কোলে করে তুলে বসিয়ে দেয়, তারপর তাকে সুন্দরভাবে রেডি করে। আয়নের তখন পুরোনো কথা মনে পড়ে, এর জন্য বলে, ফু আমি এই লাইফে তোমাকে অনেক হ্যাপি রাখবো। এটা ভেবে সে তাকে কিস করে দেয়। ফু তখন তাকে কিস করতে শুরু করে। দুজন এবার অনেকটা টাইম ধরে একে অপরকে কিস করে, বলতে গেলে দুজন এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এরপর ফু আয়নকে কোলে করে বাইরে উঠে আসে। জিয়াক যখন তাদেরকে এইভাবে দেখে নেয়, জিয়াকের সঙ্গে তার একটি ফ্রেন্ডও ছিল, মেয়েটির নাম হলো কিন। জিয়াক তার কাছে অয়নের নামে অনেক আজে বাজে কথা বলে, কিন তাই অয়নকে অনেক খারাপ মেয়ে মনে করে, তাই জিয়াকের লাইফ খারাপ করার জন্য তার থেকে রিভেঞ্জ নিতে চায়। দিন কাট হয়ে একটি বাড়ির সিন দেখানো হয়, যেখানে ফু আর অয়ন ছিল, সঙ্গে কিনো। সে এবার জেসে তাদের সঙ্গে বাজি ধরতে আসে, কারণ আগেই সে সকল সেট আপ করে রেখেছিল আর সেট আপ করে রাখার জন্য সে তো জিতেও চায়। এবার অয়নকে একটি ফ্যাট বয়কে কিস করতে হবে। ও এটা মোটেও অ্যাকসেপ্ট করবে না, এর জন্য সে ওই ফ্যাটি বয়কে মানে অফার করে। কিনো তখন মানে অফার করছিল। দুজনে এইভাবে মানে অফার করতেই থাকে, তবে ফু যতটা হাই প্রাইস বলে, কিনের পক্ষে এটা বলা পসিবল নয়। ও এবার ওই কার্ডটি নিয়ে নেয়, তারপর আয়নকে কিস করতে বলে, বিকজ এটা এখন তার কাছে। আয়ন এবার তাকেই কিস করে, কি তখন আর রেগে ওইখান থেকে চলে যায়। এরপর একটি রুমে দেখে কিছু লোক একটি মেয়েকে বুলি করছে। এটা দেখে সে ওই মেয়েটিকে হেল্প করতে আসে। আসলে মনের দিক থেকে কিন কিন্তু অনেক ভালো ছিল। এখানে যেহেতু অনেকজন ছিল, তাই কিন একা এই ম্যাটারটি হ্যান্ডেল করতে পারে না। আয়নও এই সিচুয়েশনটি দেখতে পায়, এর জন্য তাকে হেল্প করে। কিন এতে তার প্রতি ইমপ্রেসড হয়ে যায়। এদিকে ফুয়ের তো আয়নের জন্য চিন্তা হচ্ছিল, তখনই সে এদের দুজনকে একসঙ্গে আসতে দেখে, যারা অনেক ফ্রেন্ডলি কথা বলছিল। ও এগুলোর কোনো কিছুই বুঝতে পারে না, বিকজ একটু আগে তারা এনিমি ছিল আর এখন কিনা তারা হেসে হেসে কথা বলছে। সে এ ব্যাপারে এদেরকে জিজ্ঞেস করে, এরা তখন বলে, মেয়েদের বিষয়টি তোমরা বুঝতে পারবে না। ফু এদের বিহেভিয়ারের সত্যিই কিছু বুঝতে পারে না। দিন কাট হয়ে আয়ন আর কিনকে দেখানো হয়। কিন আয়নকে ড্রিঙ্ক দেয়, তখন ফু এসে তাকে ড্রিঙ্ক দেয়। দুজনে এবার তার ড্রিঙ্ক দিয়ে আয়নকে খেতে বলছিল। আয়ন এবার কনফিউশনে পড়ে যায় সে কারটি অ্যাকসেপ্ট করবে। ফু এটা বুঝতে পেরে সেই কিনের ড্রিঙ্কটি খেয়ে নেয়। আয়নকে তাই তারটি অ্যাকসেপ্ট করতে হয়। কিনেতে রেগে ওইখান থেকে চলে আসে, আর এদিকে আসতে এসে জিয়াগের কিছু সিক্রেট কথা শুনতে পায়, যেটা থেকে
সে বুঝতে পারে জিয়াং কতটা খারাপ। সে এবার ভেতরে এসে জিয়াংকে কথা শোনায় আর এটাও বলে ফু তো তোমায় লাইক করে না, তবে তুমি কেন আমায় এটা বলেছো? তার মানে সে তাকে ইউজ করছে। এখন সে সবটাই জানে, এজন্য ওইখান থেকে চলে যায়। তবে জিয়াং এখন তাকে ছাড়বে না, কারণ সে তার সত্যিটা জানতে পেরেছে। সে প্ল্যান করে তার অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। হয়তো তার সঙ্গে কথা বলছিল, এর জন্য সেও এটা বুঝতে পারে। ট্রেন কাট হয়ে কিডকে হসপিটালে দেখানো হয়। সে তো কোমায় চলে গেছে। আয়নেতে ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারছিল কেউ প্ল্যান করে এটা করেছে। তাকে এটা খুঁজে বের করতে হবে। এদিকে জিয়াক জানতে পারে কিড নাকি এখনো মারা যায়নি। সে জাগলেই তো তার প্রবলেম। তাই তাকে যেভাবেই হোক কিডকে একেবারে শেষ করতে হবে। সে শিনকে ভয় দেখে এটা করতে বলে। রাইটে কিডকে একটি নার্স শেষ করতে আসে। তখন অয়নও তাকে দেখতে আসে। নার্সটি তাই লুকিয়ে পড়ে। অয়ন এবার কিডের সঙ্গে দেখা করে চলে যায়। নার্সটি তখন বের হয়ে কিডকে শেষ করতে আসে। তখনই কিছু গার্ড এসে তাকে আটকে নেয়। বিকজ অয়ন এটা আগেই বুঝতে পেরেছে। সে শুধু হাতে নাতে তাকে ধরতে চাচ্ছিল, আর ফু এটাতে তাকে হেল্প করেছে। ওই নার্সটি কিন্তু শিন ছিল। অয়ন এবার তাকে আটকে টর্চার করতে থাকে। বাট এরপরেও শিন জিয়াং এর নাম স্বীকার করে না। আয়ন এবার তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। চিন্তায় অবশেষে সকল সত্যি বলে দেয়। তবে তার কোনো রিগ্রেট ছিল না। আয়ন এবার বলতে থাকে পাস্টে শিন তার সঙ্গে কি কি খারাপ করেছে। সে তো পাস্টে বারবার নানাভাবে তাকে বলে করেই গিয়েছে। ও এগুলো শুনে নাই, এর জন্য শিনের পুরো ফ্যামিলিকে ডিস্ট্রয় করার অর্ডার দেয়। সিন কাট হয়ে নাইটে চলে আসে। ফু আয়নের জন্য একটি সুন্দর প্রিপারেশন নেয়, যেখানে অনেক ফায়ার ওয়ার্ক হচ্ছিল। সঙ্গে ফু আয়নকে প্রপোজ করে, বিকজ সে তার ভালো মন্দ সবকিছুর এখন থেকে দায়িত্ব নিয়েছে। দুজন তো একসঙ্গে খুবই ভালো টাইম স্পেন্ড করছিল। অ্যাসিস্ট্যান্ট তখন দৌড়ে আসে আর এদেরকে এইভাবে দেখে অন্যদিকে ঘুরে। তবে তাদেরকে একটি নিউজ দেওয়া ইম্পর্টেন্ট, এর জন্য ফোন শো করে, যেখানে জিয়াং শিনের কাছে কল দিচ্ছিল। এবার তাদের জিয়াং এর একটি ব্যবস্থা করতে হবে। সিন কাঠ হয়ে মর্নিং এ চলে আসে। অয়ন তো বসেছিল। আঙ্কেল এবার ফোন দিয়ে তার সঙ্গে কথা বলতে চায়, তবে অয়ন ওইটাতে ইন্টারেস্টেড ছিল না। আঙ্কেল এবার বলে ফুয়ের কি প্রবলেম, এটা কি তুমি জানতে চাও না? অয়ন এটা তো জানতে চায়, এজন্য আঙ্কেলের সঙ্গে দেখা করতে আসে। এখানে আসতে আঙ্কেল তাকে একটি টি অফার করে। অয়ন ওইটা খাবার পরে ফুয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, বাট আঙ্কেল কোনো কিছু জানতোই না। অয়ন এটা বুঝতে পেরে ওইখান থেকে চলে যাবার ট্রাই করে, তবে তখনই তার হেলথে প্রবলেম স্টার্ট হয়। একটু পরে আঙ্কেল অয়নকে কিছু লোকের কাছে নিয়ে আসে, তারপর তাকে রেখে চলে যাচ্ছিল। তবে অয়ন তখন উঠে পড়ে, কারণ আগে থেকেই সে সবকিছু বুঝতে পেরেছে। আঙ্কেল বলে তুমি আগে সবটা বুঝতে পারলে এখানে কেন এসেছো? এখানে অনেকে আছে, তুমি তো মোটেও পালাতে পারবে না। তবে আয়নও নিজের লোকজন নিয়ে এসেছিল। তাই আঙ্কেলকে বলে আপনার কি আমাকে স্টুপিড মনে হয়? আঙ্কেল তো এবার পারবে না। তবে জিয়াং এবার তার লোকজন নিয়ে চলে আসে। আয়ন এবার একা পড়ে যায়। এদিকে ফু এগুলো জানতে পেরেছে, এজন্য তার অয়নের জন্য চিন্তা হচ্ছিল। এদিকে জিয়াং অয়নের অবস্থা অনেক খারাপ করে দেয়। ফু এবার অয়নকে সেভ করতে চলে আসে। তবে জিয়াং তাকে ছাড়বে না, তার একটি কন্ডিশন আছে, ফুকে তাকে ম্যানেজ করতে হবে। এরপরে সে আয়নকে ছাড়বে। ফু যদি এটাতে এগ্রি না করে তাহলে সে আয়নকে শেষ করে দেবে। আয়ন বুঝতে পারছিল ফু এবার রেগে যাবে, এর জন্য সে তাকে শান্ত থাকতে বলে। জিয়াং এগুলো শুনে জোরে জোরে হাসতে থাকে, কারণ রেগে যাবার পর ফু যতই পাওয়ারফুল হোক এতগুলো লোকের সঙ্গে সে মোটেও পারবে না। সে ফুকে এখনো চান্স দেয় যাতে সে তাকে ম্যানেজ করতে এগ্রি করে। ফু এটা মোটেও করবে না। আয়ান এখনো বলেই যাচ্ছিল সে যাতে এগ্রি না হয়। জিয়াং এবার তার লোকদের নিয়ে ফুকেও আটকে নেয় আর তার অবস্থাও খারাপ করে দেয়। আয়ানের তখন অনেক কান্না পাচ্ছিল, কারণ ফুয়ের এই অবস্থা সে দেখতে পারছে না। সে এবার ফুকে জানে ফু যদি নেক্সট লাইফ থাকে তাহলে অবশ্যই আমাদের আবারও দেখা হবে। সে এবার নিজেই নিজের দড়ি খুলে ফেলে। ফু তখন চিল্লাতে থাকে আর নিজেকেও আর কন্ট্রোল করতে পারে না। এজন্য রেগে চোখ লাল হয়ে দৌড়াতে থাকে আর এইভাবে দৌড়ে অয়নকে সেভ করেও নেয়। অয়নকে সেভ করার পরে সে জিয়াং এর দিকে আসে। জিয়াং তখন বলে দেখো তোমার অ্যান্টিডট আমার কাছে, তাই আমাকে ম্যারেজ করে নাও, আমি তোমায় ঠিক করে দেবো। ফু এটা শুনতে তার গলা চেপে ধরে। আঙ্কেল এবার পালাতে থাকে, তবে ফু আঙ্কেলকেও আটকে নেয়। অয়ন এবার দৌড়ে এসে তাকে আটকাতে থাকে, কারণ যতই হোক এটা তো ক্রাইম। সে অনেক কষ্টে ফুকে শান্ত করে। ফু যখন নিজেকে শান্ত করে তখন একা একাই কান্না করতে থাকে, কারণ সে চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারে না। এটা অয়নের জন্য খারাপ।
তবে ফু যে কন্ডিশনেই থাক অয়ন তাকে মোটেও ছাড়বে না। সে হোল লাইফ ফুয়ের সঙ্গে থাকতে চায়। তবে ফুয়ের তো খুবই গিল্টি ফিল হচ্ছিল, এর জন্য নিজেই নিজেকে হিট করে। অয়নের এতে প্রচন্ড খারাপ লাগে। তাকে এবার ফুয়ের ট্রিটমেন্ট করতে হবে। সে ফুকে তো এইভাবে যেতে দেবে না। এর জন্য জিয়াং এর কাছ থেকে ওই অ্যান্টিডটটি আনতে চায়, বাট ওইটাও অলরেডি নষ্ট হয়ে গেছে। অয়ান এটা দেখেই প্রচন্ড কান্না করতে থাকে, বিকজ এবার সে কি করবে। এরপর সে আবারও ফুয়ের কাছে আসে। তারপর তাকে তুলে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। এই সিনটি অনেক বেশি কষ্টদায়ক ছিল। ফুয়ে এবার আস্তে আস্তে নড়তে থাকে। হয়তো আয়নের প্রিয়র ভালোবাসার জন্যই এটা পসিবল হয়েছে। ও এটা বিলিভ করে। সিন কাট হয়ে এদের দুজনের ওয়েডিং দেখানো হয়। দুজনকে এখানে অনেক বেশি বিউটিফুল লাগছিল, আর সবাই তাদের জন্য অনেক হ্যাপিও ছিল। ও এখন সুস্থ হয়ে গেছে, বাট তার পাওয়ার কিন্তু এখনো রয়েছে। সে তার পাওয়ারের সাহায্যে অয়নকে নিয়ে অন্য জায়গায় চলে আসে। তারপর শুধু দুজন মিলে এটা সেলিব্রেট করে। অয়ন এখানে বলছিল ফু এখন তো সুস্থ, বাট তার পাওয়ার এখনো রয়েছে। হয়তো এটা ভালোবাসার পাওয়ার। এই সুন্দর কথাটির মাধ্যমেই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।